প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমি আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি আলোচনা করতে চাই দ্বিতীয় অধ্যায়ের 2.5 এবং 2.7 এই আর্টিকেল দুটো, যেখানে আলোচনা করার জন্য বলা আছে যে ডিফাইন মাইল্ড স্টিল অ্যান্ড কাস্ট আয়রন এবং স্টেট দি ইউজ অব স্টিল। তাহলে এর ধারাবাহিকতায় প্রথমেই আমরা দেখতে চেষ্টা করি মাইল্ড স্টিল এবং কাস্ট আয়রন বলতে কি বোঝায়। প্রকৃত অর্থে স্টিলের যে বিষয়টি আমরা কিন্তু গত একটি সেশনে জেনে ফেলেছি, আয়রন এবং কার্বন। তাই মাইল্ড স্টিলের সংজ্ঞায় বলা যেতে পারে এবং বলতে হবে এরকম যে যেখানে কার্বনের উপাদান পরিমাণটি 0.01% থেকে 0.30, আমি আবার বলি 0.15% থেকে 0.30, অর্থাৎ 0.15% থেকে 0.30% কার্বন বিদ্যমান থাকবে আয়রনের সঙ্গে মিশ্রিত হওয়ার জন্য, এবং তখন যে অ্যালয় ম্যাটেরিয়ালটি তৈরি হবে সেটিকে বলা হবে মাইল্ড স্টিল। এর মধ্যে যত কম কার্বন থাকবে তত হবে হচ্ছে লো কার্বন স্টিল, এবং যত একটু উপরের দিকে থাকবে তখনই হয়ে যাবে মাইল্ড স্টিলের পর্যায়ভুক্ত। এর গলনাঙ্ক সাধারণত 1400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়ে থাকে। আপেক্ষিক গুরুত্ব ইউজুয়ালি ধরে নেওয়া হয় 7.8 এরকম। খুব মজার বিষয় হচ্ছে কনস্ট্রাকশন ফার্মে এগুলোকে সহজে ওয়েল্ডিং করে জোড়া লাগানো যায় এবং বেশ খানিকটা নমনীয় এবং বিদ্যুৎ পরিবাহী। সে সকল কারণে মাইল্ড স্টিল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের শিল্প জগতে। কাস্ট আয়রনের যদি সংজ্ঞা বিবেচনা করা যায় তাহলে তো অবশ্যই আমরা এইভাবে বলার চেষ্টা করব, ওই একই রকম যে অ্যালয়ের মধ্যে আয়রনের সঙ্গে কার্বনকে মিশ্রিত করা হয় এবং ঠিক এই পরিমাণে 2.5 থেকে প্রায় 3.5 বা আরও একটু বেশি 5% পর্যন্ত হতে পারে, এই পরিমাণে কার্বন মিশ্রিত করে যে স্টিল তৈরি করা হয় সেটাকে সাধারণত আমরা স্টিল না বলে বলি হচ্ছে কাস্ট আয়রন। এর গলনাঙ্ক একটু কম, প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, এবং আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি যেটা সেটা হবে হচ্ছে 7.2। এই হচ্ছে আমাদের মাইল্ড স্টিল এবং কাস্ট আয়রনের সংজ্ঞা। আমরা যদি এগুলোকে আমরা স্টিলের মধ্যে নিয়ে আমরা একটু দেখতে চেষ্টা করি যে ইস্পাতের বা স্টিলের বিভিন্ন রকমের স্টিলের ব্যবহার কোথায় এবং কেমনভাবে হয়, তাহলে আমরা দেখতে পাবো যে স্টেনলেস স্টিল প্রথমে বলা যাক। সেখানে আমরা দেখতে যানবাহনের যন্ত্র, কাটিং ইনস্ট্রুমেন্ট, টারবাইন ব্লেড, মেডিকেল ইকুইপমেন্ট, সায়েন্টিফিক ইকুইপমেন্ট, খুব হাইলি ইউটিলিটি সমৃদ্ধ যে সকল ইউটেন্সিলস, সব জায়গায় স্টেনলেস স্টিল ব্যাপকভাবে ব্যবহৃত হয় বা হবে। আমরা নিকেল স্টিলের কথা চিন্তা করতে পারি,
বয়লারের প্লেট, ওয়ারশিপ যেগুলো যুদ্ধজাহাজ, জাহাজের প্রোপেলার, অটোমোবাইলের পার্টস, এরোপ্লেনের পার্টস ইত্যাদি ক্ষেত্রে নিকেল স্টিল ব্যবহৃত হয়। ক্রোমিয়াম স্টিল ব্যবহৃত হবে আমরা এই যে ব্লেড বা রেজর ইউজ করি সেখানে, বিভিন্ন ধরনের রোলার তৈরি করার ক্ষেত্রে, বিয়ারিং, ছুরি, বিভিন্ন ধরনের কাঁইচি, বিভিন্ন ধরনের যে গোলা বারুদ সেই গোলার অংশ যেখানে স্টিল অংশ থাকবে সেই জায়গাটায় ডাই পাঞ্চ তৈরি করতে ক্রোমিয়াম স্টিল ব্যবহার করা হয়। টাংস্টেন স্টিল বিভিন্ন রকমের চুম্বক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ড্রিল বিট, লেদ মেশিনের বিট, স্প্রিং ইত্যাদি ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে টাংস্টেন স্টিল ব্যবহার করা হয়। ভ্যানাডিয়াম স্টিল ইঞ্জিনের ফ্রেম বা স্ট্রাকচার, স্প্রিং, অটোমোবাইল পার্টস এবং নানাবিধ রকমের টুলস তৈরি করতে ভ্যানাডিয়াম স্টিল ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ স্টিল বিভিন্ন রকমের ক্রাশার ইকুইপমেন্ট, রোলার ইকুইপমেন্ট, রেলওয়ের ক্রসিং এবং আমাদের যেটা দিয়ে এরকম কিছু কাজ করা যায়, কোনো কিছুকে খুব জোরে চাপ দিয়ে ঘষে আমরা সেটাকে একবার চূর্ণ বিচূর্ণ করে ফেলব, এরকম ওই প্রথমে যেটা বলা হচ্ছিল ক্রাশিং ইকুইপমেন্ট হিসাবে সেরকম একটি বিষয় যে আমরা বিভিন্ন রকমের ক্রাশার পার্টস তৈরি করতে আমরা ম্যাঙ্গানিজ স্টিল ব্যবহার করতে পারবো বা করা হয়। সিলিকন স্টিল ট্রান্সফরমারের কোর তৈরি করতে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা পার্টস তৈরি করতে, বিভিন্ন রকমের যে ডায়নামো পাওয়া যায় ইলেকট্রিক সেল হিসাবে সেগুলোর পোল তৈরি করতে সিলিকন স্টিল ব্যবহার করা হয়। মলিবডেনাম স্টিল ঠিক তার যে গুণাগুণ এবং বৈশিষ্ট্য তার আঙ্গিকে বিভিন্ন রকমের অটোমোবাইল ইকুইপমেন্টের বা এই জাতীয় ভেহিকেলের যে অ্যাক্সেল, তার বিভিন্ন রকমের কাটিং ইনস্ট্রুমেন্ট তৈরি করতে মলিবডেনাম স্টিল ব্যবহার করা হয়। হাই স্পিড স্টিল খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রিতে। ড্রিল বিট, হ্যাকসো ব্লেড, কাটিং বিট, মিলিং বিট, এক্সজস্ট ভালভ ইঞ্জিনের ক্ষেত্রে অত্যন্ত তাপ উৎপন্ন হয়, এই সকল জায়গাটায় আমরা হাই স্পিড স্টিল ব্যবহার করে থাকি এবং ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুনতে পেলাম, বুঝতে পারলাম, জানতে পারলাম যে মাইল্ড স্টিল এবং কাস্ট আয়রন বলতে কি বোঝায় এবং বিভিন্ন রকমের স্টিলের ব্যবহার। আশা করি তোমরা তোমাদের হাতের নাগালে থাকা বিভিন্ন টেক্সট পড়ে আরও বেশি জানতে পারবে, আরও বেশি বাস্তব উপলব্ধি তৈরি করতে পারবে এবং স্মরণে রাখার চেষ্টা করবে যে ব্যবহার ক্ষেত্রগুলো কোথায় কেমন এবং তার বৈশিষ্ট্যের আঙ্গিকে আমি পূর্বেও বলেছি কোনো একটা সেশনে যে বৈশিষ্ট্যের আঙ্গিকে চিন্তা করলে সহজে মনে রাখা যায় এবং বোঝা যায়, সেই আঙ্গিকে ভাববে এই অনুরোধ রাখছি। তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং আগামী কোনো সেশনে আবার কথা হবে এই প্রত্যাশা রেখে আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ।